হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 6-এর যে ভূগোল বই, সেই ভূগোল বইয়ের 10ম অধ্যায় আমাদের দেশ ভারত, এই ভারতের যে জলবায়ু সম্পর্কে যে বর্ণনা, সেই জলবায়ু সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই চ্যাপ্টারে কি কি বড় প্রশ্ন হতে পারে, কিভাবে ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসবে, এবং পুরো জিনিসটা আমি তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের যে প্রশ্নগুলো আছে ভারতের জলবায়ু সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে জলবায়ু কাকে বলে। আবহাওয়া এবং জলবায়ু দুটো জিনিস কিন্তু সম্পর্কিত, ঠিক আছে? তো তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে আবহাওয়া কাকে বলে এবং জলবায়ু কাকে বলে। দেখো, আবহাওয়া হচ্ছে কোনো স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থাকে আবহাওয়া বলে। স্বল্পকালীন মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের বা নির্দিষ্ট ঘন্টার, নির্দিষ্ট মিনিটের যে তোমার স্বল্পকালীন অবস্থা, তাকে আবহাওয়া বলছে। আবহাওয়ার সূচক হিসাবে যেমন বায়ুমণ্ডলের তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত এগুলোকে বোঝায়। তাহলে দেখো, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত এগুলো কি হয়, যে কোনো সময় চেঞ্জ হয়। সকালবেলাতে ধরো সাপোজ মেঘলা ছিল, কিন্তু সকালবেলারই হয়তো 8টা পর্যন্ত মেঘলা ছিল, 9টা থেকে সেটা পরিষ্কার হয়ে গেল। তাহলে এই যে একটা চেঞ্জ, এই জিনিসটাকে বলছে আবহাওয়া, ঠিক আছে? তাহলে এটাকে আবহাওয়ার ইংরেজি হচ্ছে তোমার ক্লাইমেট। আর ওয়েদার কোনটাকে বলছে? ওয়েদার বা জলবায়ু বলছে কোনো স্থানের অনেক দিনের, মানে প্রায় 35 বছর 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে সেই স্থানে জলবায়ু বলে। যেমন আমরা কোনো একটা জায়গাতে পর্বতে গেলাম, তো সেখানে পার্বত্য জলবায়ু। তার মানে কি, যেটা পর্বত সেখানে কিন্তু পার্বত্য জলবায়ু দীর্ঘদিন ধরে সেখানে বিরাজ করছে। সেখানে কিন্তু আমাদের যখন সমতল ভূমি অঞ্চলে গ্রীষ্মকাল, তখন সেখানে দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগছে, তাহলে সেই জলবায়ুটা পার্বত্য জলবায়ু। তাহলে এটাই হচ্ছে তোমার আবহাওয়া এবং জলবায়ু। আবহাওয়া হচ্ছে তোমার সাময়িক অবস্থা, আর জলবায়ু হচ্ছে তোমার দীর্ঘদিনের, অর্থাৎ প্রায় 35-40 বছরের গড় অবস্থা। এরপর দেখো, আমাদের যেটা জানতে হবে, বলছে মৌসুমি বায়ু কাকে বলে। আমাদের ভারত হচ্ছে তোমার কি মৌসুমি জলবায়ুর দেশ, বুঝতে পেরেছো? তো আমাদেরকে মৌসুমি জলবায়ুর দেশ জানার আগে আমাদেরকে ধারণাটা ক্লিয়ার করতে হবে যে মৌসুমি বায়ুটা কি প্রকৃতির বায়ু। আমরা ধরো মোটামুটি 4 রকমের বায়ু প্রবাহ সম্পর্কে জানি। একটা হচ্ছে তোমার নিয়ত বায়ু, একটা হচ্ছে তোমার সাময়িক বায়ু, একটা হচ্ছে স্থানীয় বায়ু, আর একটা হচ্ছে তোমার আকস্মিক বায়ু। তাহলে এই মৌসুমী বায়ুটা কি প্রকৃতির বায়ু? দেখো, এখানে বলছে পৃথিবীতে যত ধরনের সাময়িক বায়ু প্রবাহিত হয়, তাদের মধ্যে মৌসুমী বায়ু সর্বাধিক গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? সাময়িক বায়ুর মধ্যে তোমার ওই জলবায়ু, স্থলবায়ু এগুলো কিন্তু তোমার সাময়িক বায়ুর মধ্যে পড়ে। বিশেষত দক্ষিণ এশিয়ার দেশগুলিতে মৌসুমী কথাটির অর্থ হচ্ছে মৌসুম থেকে, যার অর্থ হচ্ছে ঋতু। সুতরাং ঋতু অনুসারে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলছে মৌসুমী বায়ু। ভারতে এই বায়ু দুটি বিপরীতধর্মী প্রবাহিত হয়। গ্রীষ্মকালে প্রবাহিত হয় তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এবং শীতকালে প্রবাহিত হয় শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু, ঠিক আছে? তাহলে এটা গেল তোমার মৌসুমী বায়ুর ডেফিনেশন, বা মৌসুমী বায়ু কাকে বলে। এরপর দেখো, আমাদেরকে জানতে হবে যে ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলে কেন। তাহলে দেখো, ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলে, এটা তো আগে আমি তোমাদের বললাম। তো এবার কেন বলা হয়, তার কারণ হচ্ছে কি, যে এখানে বেশিরভাগ অংশেই কিন্তু কি ওই মৌসুমী জলবায়ু দেখা যায়, তাই এটাকে কিন্তু বলছে কি মৌসুমী জলবায়ুর দেশ। দেখো কি বলছে, ভারত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এর সুবিশাল বিস্তৃতির জন্য ভারতের বিভিন্ন অংশের জলবায়ুর মধ্যে আঞ্চলিক বৈচিত্র্য দেখা যায়। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বেশি দেখা যায়, তাই ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলে। দেখো, অক্ষাংশগত বিস্তৃতি, দেখো এখানে যে একটা কথা বলেছে যে এর সুবিশাল বিস্তৃতির জন্য। অক্ষাংশগত, আমরা যদি ভারতের অক্ষাংশগত বিস্তারটা জানি, তাহলে দেখতে পাবে যে এটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, অর্থাৎ নিরক্ষরেখা থেকে জাস্ট 8 ডিগ্রি উপরে আছে, এবং 37 ডিগ্রি 6 মিনিট উত্তর পর্যন্ত বিস্তৃত। তাহলে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর পর্যন্ত বিস্তৃত আছে, এবং ভারতের মধ্য বরাবর কর্কটক্রান্তি রেখাটা গেছে, বুঝতে পারছো? তাহলে এই সমস্ত কারণে কি আঞ্চলিক বিস্তৃতির জন্য বিভিন্ন রকমের জলবায়ু কিন্তু ভারতে বিরাজ করছে। কিন্তু আমাদের যেহেতু মৌসুমী বায়ুর প্রভাবটা সব থেকে বেশি, তাই একে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। মৌসুমী বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ভারতে কখন বন্যা হবে, কখন খরা হবে, এগুলো সবই কিন্তু মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর পরের প্রশ্ন আছে, দেখো বলছে ভারত মৌসুমী জলবায়ুর দেশ হলেও আর কোন কোন প্রকৃতির জলবায়ু ভারতে বিরাজ করে। তাহলে দেখো, ভারত মৌসুমী জলবায়ুর দেশ কথাটা সত্যি, কিন্তু ভারতে কিন্তু শুধুমাত্র মৌসুমী জলবায়ু নয়, আরও অন্যান্য প্রকৃতির জলবায়ুগুলো বিরাজ করছে। কী কী প্রকৃতির জলবায়ু বিরাজ করে সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখো, আমি তোমাদের প্রথমেই বললাম যে কর্কটক্রান্তি রেখা তোমার ভারতের মধ্য দিয়ে গেছে। তোমরা দেখো, তোমাদের বইয়ের এই যে
78 পাতাতে যে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখো, এখানে ভারতের ম্যাপ আছে এবং দেখা যাচ্ছে পশ্চিমে গুজরাট থেকে শুরু করে একদম পূর্বে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, আমাদের পশ্চিমবঙ্গে যে পানাগড় শহরটা আছে সেই পানাগড়ের ওপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা সোজা চলে গেছে দেখো বাংলাদেশের ভিতর দিয়ে, এদিকে বেরিয়ে গেছে মায়ানমারের উপর দিয়ে। তাহলে যে কর্কটক্রান্তি রেখা আমরা জানি এর অক্ষাংশগত বিস্তার কত, 23.5 ডিগ্রি উত্তর। তোমরা যদি না জেনে থাকো তাহলে জেনে রাখো, কর্কটক্রান্তির অক্ষাংশগত অবস্থান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। আর আমাদের ভারতের দক্ষিণ অংশটা কি, নিরক্ষীয় রেখার কাছাকাছি, অর্থাৎ 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। এবং কর্কটক্রান্তি রেখার উপরে কি আছে, তোমার সুমেরু বৃত্ত, যে পৃথিবীর যে মানচিত্রটা আমরা লক্ষ্য করি, তাহলে উপরের দিকে আছে সুমেরু বৃত্ত। তাহলে দেখো কর্কটক্রান্তি রেখা যেহেতু মাঝখানে আছে, তাহলে এর জন্য একটা প্রভাব আমাদের পড়বে, তাহলে ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু দেখা যাবে। আবার উপরের দিকে তোমার কি আছে, উপক্রান্তীয় প্রকৃতির জলবায়ু দেখা যাবে, যেহেতু উপরের দিকে সুমেরু বৃত্ত আছে। আর দক্ষিণে যেহেতু নিরক্ষরেখা আছে, দক্ষিণে নিরক্ষীয় প্রকৃতির জলবায়ু দেখা যাবে। তাহলে দেখো কী কী প্রকৃতির জলবায়ু আমি দেখা যায় সেগুলো সম্পর্কে প্রথমে পরিষ্কার করে বলছি। দেখো বলছে অক্ষাংশগত বিস্তৃতি বেশি বলে ভারতের দক্ষিণাংশে নিরক্ষরেখার কাছাকাছি অংশে নিরক্ষীয় প্রকৃতির জলবায়ু দেখা যায়, ঠিক আছে, অর্থাৎ মাঝ বরাবর, নিচের অংশে, এই যে তোমার দক্ষিণ দিকে। আমরা তো সাউথ ইন্ডিয়ান সিনেমাতে দেখেছি, তো সাউথ ইন্ডিয়ান সিনেমাতে দেখবে লোকজনগুলো অনেকটা নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ ব্রাজিল, আফ্রিকা এরকম জায়গার মতো হয়ে থাকে। তার কারণ কি, নিরক্ষীয় অঞ্চলে ওরা বসবাস করছে। তাহলে দক্ষিণ অংশে কী হচ্ছে, নিরক্ষীয় প্রকৃতির জলবায়ু দেখা যাচ্ছে। 2 নম্বর কি, মধ্যভাগে কর্কটক্রান্তি রেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত বলে ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু দেখা যায়। অর্থাৎ এই অংশে যদি আমরা দেখি, এই যে এই জায়গাতে কিন্তু ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু তোমার বিরাজ করছে। এবারে কি, উত্তর অংশে উপক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু দেখা যায়। অর্থাৎ আমরা যদি ধরো এই যে উপরের অংশে এরকম জায়গাগুলোতে যদি দেখি, তাহলে তোমার কি হচ্ছে, এই সমস্ত অংশগুলোতে তোমার উপক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু দেখা যাচ্ছে। এরপর কি আছে দেখো, পার্বত্য অংশে। তাহলে দেখো আমরা যখন পর্বতে যাই তখন কি হয়, ধরো পশ্চিমবঙ্গ আমাদের এই উপক্রান্তীয় মধ্য অংশে যেহেতু আছে, তাই উপক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু আমাদের দেখা যায়। কিন্তু আমরা যখন পর্বতে যাই তখন কিন্তু ঠান্ডা লাগে। তাহলে পার্বত্য জলবায়ু একটা আলাদা, অর্থাৎ যে জায়গাতে পর্বত আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং তোমার পর্বত, এছাড়া উত্তর পূর্বে পুরোটাই হিমালয় পার্বত্য অঞ্চল। তাহলে সেই অঞ্চলে তোমার যে অংশে পাহাড় আছে সেই অংশে কিন্তু পার্বত্য প্রকৃতির জলবায়ু দেখা যায়। আর 5 নম্বর কি, মরু জলবায়ু। অর্থাৎ দেখো আমাদের ভারতের পশ্চিম অংশে একটা মরুভূমি আছে যেটার নাম হচ্ছে থর। তাহলে ওইখানকার জলবায়ু কিন্তু পুরোপুরি আলাদা, তাহলে মরু জলবায়ু দেখা যায়। তাহলে আমাদের ভারতে কিন্তু সাধারণতভাবে এই 5টি জলবায়ু কিন্তু বিশেষ পরিলক্ষিত হয়। একটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, 2 নম্বর হচ্ছে ক্রান্তীয় জলবায়ু যেটা কর্কটক্রান্তি রেখা বরাবর আছে, উপক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ জলবায়ু যেটা কর্কটক্রান্তি রেখার উত্তরের জায়গাগুলোতে আছে, আর পার্বত্য অংশে পার্বত্য জলবায়ু, আর মরু অংশে মরু জলবায়ু। তাহলে এই কটা জলবায়ু তোমার দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা এই জলবায়ুগুলো আমাদের প্রভাব অঞ্চল বিশেষে হয়ে থাকে, কিন্তু আমরা যদি পুরো ভারতবর্ষের জলবায়ু দেখি তাহলে কিন্তু সর্বাঙ্গীনভাবে কিন্তু আমাদের মৌসুমী জলবায়ু কিন্তু আমাদেরকে সব থেকে বেশি প্রভাবিত করে। তার কারণ মৌসুমী জলবায়ুর উপর নির্ভর করে আমাদের ধরো বৃষ্টিপাত হয়, চাষবাস হয়, আবার শীতকালটাও তখন মৌসুমী বায়ু যখন ফিরে আসে তার উপরে নির্ভর করছে। তাহলে এটা গেল তোমার মৌসুমী ভারতে আর কী কী প্রকৃতির জলবায়ু দেখা যায়। এবার তোমরা দেখো এখানে যদি আমরা বইটা ফলো করি, এবারে এক এক করে আমি তোমাদের বইটা একটা ধারণা আমি তোমাদের দিয়ে দিলাম। এরপর দেখো এখানে তোমার কি আছে, চরম ভাবাপন্ন এবং সমভাবাপন্ন কথাটি লেখা আছে। তাহলে চরম ভাবাপন্ন আর সমভাবাপন্ন কাকে বলে? চরম কথাটির অর্থ কি? চরম কথাটির অর্থ খুব বেশি। তাহলে যখন কোনো একটা স্থানে শীতে অত্যধিক ঠান্ডা এবং গ্রীষ্মে অত্যধিক গরম হবে তখন সেটিকে বলছে চরম ভাবাপন্ন প্রকৃতির জলবায়ু। বুঝতে পেরেছো? তাহলে কোন জায়গাতে চরম ভাবাপন্ন প্রকৃতির জলবায়ু হয়? সাধারণত যে সমস্ত স্থানে তোমার কাছাকাছি কোনো সমুদ্র থাকবে না। বুঝতে পেরেছো? যেমন আমাদের ভারতের দিল্লি, তোমার কাশ্মীর, এগুলোতে কিন্তু তোমার কাছাকাছি কোনো সমুদ্র নেই। ফলে কি হচ্ছে, ওখানে কিন্তু জলবায়ু হচ্ছে চরম ভাবাপন্ন। চরম ভাবাপন্ন কেন হয়? তার কারণ দেখো, জল আর স্থল দুটো জায়গার মধ্যে বা দুটো বস্তুর মধ্যে কিন্তু কী হয়, তাপ গ্রহণ এবং বর্জনের যে ধর্ম সেটা কিন্তু আলাদা আলাদা হয়। স্থলভাগ দ্রুত গরম হয়, দ্রুত ঠান্ডা হয়, আবার জলভাগ কিন্তু ধীরে ধীরে গরম হয়, ধীরে ধীরে ঠান্ডা হয়। তাহলে জলভাগের কাছে যেগুলো আছে সেগুলো কি হয়, খুব বেশি গরম হবে না, খুব বেশি ঠান্ডা হবে না। তাহলে সেগুলো হবে তোমার সমভাবাপন্ন প্রকৃতির। আর যেগুলোর উপরে সমুদ্রের প্রভাব পড়ে না বা জলভাগের প্রভাব পড়ে না, সেগুলো কি হয়, খুব বেশি গরম হয় গ্রীষ্মকালে, আবার শীতকালে খুব বেশি ঠান্ডা হয়। তাহলে তার জন্য কি হয়, এই যে চরমভাবাপন্ন সমভাবাপন্ন কথাটি লিখেছে, তাদের এখানে লেখা আছে যে সমুদ্র থেকে দূরে ঠান্ডা বা গরম দুটোই বেশি বলে এই ধরনের জলবায়ুকে চরমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু বলে। আর সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমুদ্রের প্রভাবে সারা বছরই মাঝারি রকমের তাপমাত্রা থাকে, একে সমভাবাপন্ন প্রকৃতির
জলবায়ু বলে। তাহলে আমরা যদি আমাদের ভারতের মানচিত্রটা দেখি তাহলে কি দেখবো বলতো, আমাদের এই যে দক্ষিণ অংশে এই যে পুরোটাই কিন্তু সমুদ্র, এখানে আছে তোমার বঙ্গোপসাগর, এখানে আছে তোমার আরব সাগর, আর পুরোটাই হচ্ছে তোমার ভারত মহাসাগর। তাহলে স্বাভাবিকভাবে কী হবে, সমুদ্রের নিকটবর্তী যে জায়গাগুলো আছে এগুলো সবই কিন্তু সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু পরিলক্ষিত হয়। বুঝতে পেরেছো? এরপর দেখো তোমাদের পরে কি দেওয়া আছে, ভারতের এখানে কিছু ছোট ছোট প্রশ্ন, যেমন ভারতের মেঘালয়ের মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তেমনি রাজস্থানের থর মরুভূমি হচ্ছে অন্যতম জলবিরল অঞ্চল। তোমরা মৌসিনরামটা নিশ্চয়ই জানো কোন জায়গাতে আছে। দেখো এই জায়গাতে আছে মৌসিনরাম। আমরা যদি ভারতের ম্যাপটা দেখি তাহলে দেখো এরকম জায়গাতে তোমার আছে, বাংলাদেশের জাস্ট ওপরে এরকম জায়গাতে আছে মৌসিনরাম, যেটা তোমার কি পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, চেরাপুঞ্জি মৌসিনরাম। এবার দেখো এই কারণে ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ বলা হয়। তাহলে এটা আমি তোমাদের সঙ্গে আগে আলোচনা করলাম। এবার দেখো যেটা জানতে হবে, আমাদের ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটা কিন্তু একটা প্রশ্ন, তোমাদের বড় প্রশ্ন আসতে পারে যে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কী। অর্থাৎ এটা হতে পারে, অথবা বলতে পারে যে ভারতের ঋতু বৈচিত্র্য বর্ণনা করো। তাহলে দুটো প্রশ্নই তোমার আসে অথবা দিয়ে। তাহলে আমরা যদি ঋতু বৈচিত্র্য বর্ণনা করি তাহলে কিন্তু আমাদের ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাবটা বলা হয়ে যাবে। এবার দেখো ঋতু বৈচিত্র্য বর্ণনা করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলি। আমরা যদি ধরো মানচিত্র দেখি তাহলে কিন্তু সেখানে 6টা ঋতু আছে, কিন্তু আমরা যখন ভূগোল বই পড়ব তখন কিন্তু এখানে 6টা ঋতুর উল্লেখ নেই। এখানে কি আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত, এই 4টে ঋতুর বর্ণনা কিন্তু দেওয়া আছে। আর এদেরই মাঝে কিন্তু আর যে দুটো আছে সেই দুটো লুকিয়ে আছে, তো সেগুলো কিন্তু বইয়ে তোমার দেওয়া থাকবে না যতদিন তোমরা ভূগোল পড়বে, বা অন্যান্য সাবজেক্টে হয়তো দেওয়া থাকতে পারে বাংলা বা ক্যালেন্ডারে, কিন্তু এগুলোতে কিন্তু নেই। এবার দেখো আমি তোমাদের প্রথমেই বলি যে কিভাবে তোমরা এই ঋতু বৈচিত্র্যটা মনে রাখবে। তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কী বলো তো, আমাদের মৌসুমী বায়ু। আর টাইম অফ মনসুন কাকে বলা হয়? টাইম অফ মনসুন বলা হয় তোমার আমাদের যখন আমাদের মৌসুমী বায়ু আমাদের ভারতে প্রবেশ করে। তাহলে মৌসুমী বায়ু আমাদের ভারতে কখন প্রবেশ করছে? জুন জুলাই মাসে প্রবেশ করছে। বুঝতে পেরেছো? তাহলে জুন জুলাই এই কথাটা তোমরা মনে রেখো। আর বাকি ধরো 12 মাসের নামটা তো তোমরা জানোই, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তারপর আবার হয়ে গেল জুন। তাহলে দেখো তো আমরা যদি বর্ষাকাল যদি তোমার মনে করি তাহলে বর্ষাকাল কোন কোন মাস জুড়ে হবে? দেখো 4 to 3, এই 4টে কথা মনে রাখবে, 4, 2 এবং 3, 423। ঠিক আছে, 423 হলো। তাহলে আমরা টাইম অফ মনসুন হচ্ছে জুন জুলাই থেকে। তাহলে এখানে দেখো জুন মাস থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত হচ্ছে তোমার টাইম অফ মনসুন, বা এটা হচ্ছে তোমার বর্ষাকাল। ঠিক আছে, এবার দেখো সেপ্টেম্বরের পরে কি আসছে? অক্টোবর আর নভেম্বর, এটা হচ্ছে তোমার শীতকাল হলো। এবারে কি আছে? গ্রীষ্ম, বর্ষা, এটা শরৎ, আমি একটু ভুল বললাম, মাফ করবে একটু, এটা হচ্ছে শরৎ। বর্ষার পরে আসছে শরৎ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। হ্যাঁ, তাহলে বর্ষা হলো, এরপর আসছে শরৎ হলো। এবারে কি আছে? নভেম্বরে কি আসছে? ডিসেম্বর থেকে 3 মাস কি হয়? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে দেখো ফেব্রুয়ারি মাস, এই 3 মাস হচ্ছে তোমার শীতকাল। আর তাহলে ফেব্রুয়ারি মাসের পরে তাহলে আমাদের কি বাকি রইল? মার্চ থেকে মার্চ থেকে মে মাস পর্যন্ত, এটা ক মাস হচ্ছে? মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস হচ্ছে তোমার গ্রীষ্মকাল। এরকম করে মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। 423 এই কথাটা মনে রাখবে। আর জুন জুলাইটা আমি আগে বলছি, তার কারণ হচ্ছে এটা কিন্তু শর্ট প্রশ্ন আসে, বা বড় প্রশ্ন অনেক সময় 3 নম্বর 4 নম্বর প্রশ্ন আসে যে টাইম অফ মনসুন বা বর্ষাকাল কাকে বলে, বা বাস্ট অফ মনসুন কাকে বলে। তাহলে কি হবে? জুন জুলাই মাসে বা জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে যে মৌসুমী বায়ুর আগমন, সেটিকেই বলছে তোমার টাইম অফ মনসুন বা বর্ষাকাল। এটা হচ্ছে মেন, এই জিনিসটা মনে রাখবে। আর তার উপর ভিত্তি করে বাকি তোমার 3টে তোমার মনে রাখা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে? মার্চ থেকে মে মাস পর্যন্ত 3 মাস হচ্ছে তোমার গ্রীষ্মকাল, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 4 মাস হচ্ছে তোমার বর্ষাকাল, অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত 2 মাস হচ্ছে তোমার শরৎকাল, এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত 3 মাস হচ্ছে তোমার শীতকাল। ঠিক আছে, এবার আমি তোমাদের বইয়ে নিয়ে আসি। দেখো তাহলে প্রথমে দেখো কি আছে? গরমকাল, বা এটা হচ্ছে তোমার গ্রীষ্মকাল। তাহলে এটা হচ্ছে তোমার গ্রীষ্মকাল, গ্রীষ্ম ঋতু। এটা কোথায়? মার্চ থেকে মে। তাহলে দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এই যে গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত,
তাহলে এই সময় বৈশিষ্ট্য কি? সারা দেশ জুড়ে এই সময় উষ্ণতা বেশি থাকে, ভীষণ গরমে নদী, পুকুর, হ্রদ, জলাশয় প্রায় শুকিয়ে যায়, মাটির জল অনেক নিচে যায়, একমাত্র পার্বত্য অঞ্চলে আর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম থাকে। এই সময় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বহু জায়গায় তাপমাত্রা 40°C উপরে উঠে যায়। বুঝতে পেরেছ? আর এইটা শুধু মানে বড় প্রশ্নের ক্ষেত্রে, আর এর সঙ্গে কিছু কিছু ছোট প্রশ্ন দেখবে তোমার গ্রীষ্মকালের উপর আসে। যেমন প্রথম হচ্ছে কালবৈশাখী। কালবৈশাখী কখন আসে আমাদের ভারতবর্ষে? গ্রীষ্মকালের সময়। তার কারণ কি? অত্যধিক তাপমাত্রা যখন বেড়ে যায় তখন কি হয়, সেখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণের জন্য বিকালের দিকে কালবৈশাখী হয়। এবং এই কালবৈশাখীতে তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। যেমন ধরো অসমে এটাকে বলছে তোমার বড় দৈশিলা, দক্ষিণ ভারতে এটাকে বলছে আম্রবৃষ্টি, আর আমাদের পশ্চিমবঙ্গে বলছে এটাকে কালবৈশাখী। তাহলে কালবৈশাখীটা কি বলছে? বলছে গরমকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে বলে কালবৈশাখী। এর ফলে উষ্ণতাটা কিছুটা কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক হয়। আর দেখো কি কি আছে, লু এবং আঁধি, এগুলো সবই। লু কখন প্রবাহিত হয়? গ্রীষ্মকালে। এগুলো হচ্ছে তোমার উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ু। বুঝতে পেরেছো? কি বলছে? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যধিক শুষ্ক এবং উষ্ণ বায়ু লু প্রবাহিত হয়। তাহলে লু কাকে বলে এটা আসতে পারে, তখন তোমাদেরকে এই কথাটা লিখতে হবে। আর আঁধিটা কি বলছে? 50° ছড়ে যায়, তীব্র তাপপ্রবাহে অনেকের মৃত্যু ঘটে। পশ্চিম ভারতে তখন এই তাপপ্রবাহের সাথে প্রচণ্ড ধূলিঝড়ের সৃষ্টি হয়, একে বলছে তোমার আঁধি, পশ্চিম ভারতের দিকে। তাহলে হলো কালবৈশাখী, লু এবং আঁধি, এই তিনটা জিনিস তোমাদেরকে গ্রীষ্মকালের মধ্যে জানতে হবে। তবে বড় প্রশ্ন সময় এগুলো দেখার দরকার নেই, শুধু এইটুকু থেকে এইটুকু তোমাকে লিখতে হবে। বুঝতে পেরেছো? আর এইগুলো তোমার আলাদা করে যখন আসবে তখন তোমাকে লিখতে হবে। এরপর দেখো গ্রীষ্মের পরে আসছে আমাদের বর্ষাকাল। ঠিক আছে? তাহলে বর্ষাকাল কোন কোন মাসে আছে? এই 4টে মাসে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আর এই বর্ষাকালটাকে বলছে তোমার টাইম অফ মনসুন। এই দেখো এই যে ম্যাপটা দিয়েছে, এই ম্যাপটা তোমার দিতে হবে। এই সময় কি হয়? দক্ষিণ পশ্চিম দিক থেকে এই আমাদের আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে বায়ু কিন্তু আর্দ্র প্রকৃতির জলবায়ু বায়ু কিন্তু ভারতবর্ষে প্রবেশ করে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। দেখো কি বলছে, মে জুন মাসে ভারতের উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয়। অর্থাৎ এরকম জায়গাতে তোমার নিম্নচাপ সৃষ্টি হচ্ছে ভারতের মধ্যভাগ দিয়ে। নিম্নচাপ, এই দেখো এখানে লেখা আছে নিম্নচাপ। অপরদিকে বঙ্গোপসাগর আরব সাগরের উষ্ণতা তুলনামূলকভাবে কম হয়, সেখানে উচ্চচাপ সৃষ্টি করে। তাহলে এখানে দেখো উচ্চচাপ সৃষ্টি করছে। আর বায়ুর ধর্ম কি? উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যাওয়া সৃষ্টি করে, উচ্চচাপের সৃষ্টি করে। ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগ দিয়ে ছুটে আসে। এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে এই যে বায়ুটা তোমার ছুটে যাচ্ছে, এটাকে বলছে তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বঙ্গোপসাগর থেকে এই বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়ে মেঘালয়, দেখো এই দিকে, এইখানে হচ্ছে মেঘালয়। বুঝতে পেরেছো? তাহলে বায়ুটা কিন্তু দেখো দক্ষিণ ভারতের দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবেশ করছে, কিন্তু এই পূর্ব দিকে কিন্তু উত্তর পূর্ব দিক থেকে ভারতে প্রবেশ করছে। তার কারণ কি? বায়ুটা গিয়ে সোজাসুজি এখানে যে উত্তরে যে আমাদের পর্বত আছে, হিমালয় পর্বতমালা এবং কারাকোরাম পর্বত শ্রেণীর অংশ, সেখানে গিয়ে এখানে ধাক্কা মেরে ভারতে ঘুরে গিয়ে প্রবেশ করছে। বুঝতে পেরেছো? এবার দেখো কি বলছে, গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে এইখানে আছে তোমার গারো খাসি জয়ন্তিয়া পাহাড়। তাহলে এইখানে গিয়ে ধাক্কা মেরে এই জায়গাতে কিন্তু সর্বপ্রথম বৃষ্টিপাতটা ঘটাচ্ছে। বুঝতে পেরেছো? কিন্তু দেখো এখানে যাওয়ার সময় কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়েই কিন্তু যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে না, হচ্ছে কোথায়? পার্বত্য অঞ্চলে। মেঘালয়ের মৌসিনরাম অঞ্চলে এই বায়ুর প্রভাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত 11,872 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এই বায়ুর ফলে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে প্রথমে মেঘালয় গায়ের খাসি, তারপরে তোমার পশ্চিমবঙ্গে আসে। আরব সাগর থেকে এই বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে দেখো এই আরব সাগর থেকে এটা গেল বঙ্গোপসাগর থেকে, যেটা তোমার পশ্চিমবঙ্গ এবং সর্বপ্রথম তোমার ওই মেঘালয়ের গারো খাসিগুলোতে ঘটালো। আর আরব সাগরের শাখা যেটা আছে সেটা কি করছে? এইখানে দেখো কি আছে? পশ্চিমঘাট পর্বত। আর এইদিকে আছে তোমার পূর্বঘাট পর্বত। তাহলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে, পূর্ব ঢালে কিন্তু সেভাবে বৃষ্টিপাত হয় না। প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্প কমে যাওয়ার কারণে এই বায়ুর প্রভাবে বৃষ্টি কমে যায়, একে বৃষ্টির ছায় অঞ্চল বলে। তাহলে এই পূর্ব অংশে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে না, তাকে বলছে কি? বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? তাহলে বৃষ্টির ছায় অঞ্চল কোনটাকে বলছে? যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত ঘটায়। দেখো এখানে ঢাল দুটো কিন্তু মনে রাখবে, অনুবাদ এবং প্রতিবাদ। তাহলে অনুবাদ ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে, কিন্তু প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত যখন ঘটে না জলীয় বাষ্পের অভাবে, তখন সেটিকে বলছে বৃষ্টির ছায় অঞ্চল। বুঝতে পেরেছ? তাহলে এটা গেল তোমার বর্ষাকাল।
এরপরে দেখো আমাদেরকে জানতে হবে শরৎকাল, আর এখানে দেখো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য বা প্রভাব দেওয়া আছে, এটা আমি তোমাদের পরে আলোচনা করছি। এরপর দেখো আছে শরৎকাল। শরৎকাল কোন কোন মাস? অক্টোবর আর নভেম্বর। আমি তোমাদের প্রথমেই দেখালাম এই যে 4, 2, 3, তো 2 নম্বরে আছে কি অক্টোবর এবং নভেম্বর। অক্টোবর নভেম্বর মাসে কি হয় যে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল, অর্থাৎ বৃষ্টিপাত ঘটানোর পরে এবার কি করছে মৌসুমী বায়ুটা কিন্তু ফিরে আসছে পর্বতের ধাক্কা লেগে। তাহলে দেখো পর্বতের জলবায়ু কীরকম? পর্বতের জলবায়ু হচ্ছে শীতল প্রকৃতির, হ্যাঁ, যার জন্য আমরা গ্রীষ্মকালে গরম থেকে রিলিফ পাওয়ার জন্য তোমার আমরা পর্বতে ঘুরতে যাই। তাহলে যখনই বায়ুটা তোমার উষ্ণ এবং জলীয়বাষ্পপূর্ণ যখন যাচ্ছিল, পর্বতে ওঠার সঙ্গে সঙ্গে কী হলো, ওটা শীতল হয়ে গেল। তাহলে যখন ও ফিরে আসছে তখন কী হচ্ছে শীতল প্রকৃতির বায়ু হয়ে কিন্তু ফিরে আসছে। তাহলে দেখো সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরুতে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু চলাচল করতে থাকে। এই বায়ু হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং এটা কিন্তু শীতল প্রকৃতির। স্থলভাগ থেকে আসার কারণে জলীয়বাষ্প কম থাকায় এই বায়ুতে বৃষ্টিপাত হয় না, আমাদের কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় না। আর তবে বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রচুর পরিমাণে জলীয়বাষ্প সংগ্রহ করে এবং করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। তাহলে দেখো এখানে এই যে তোমরা যদি ম্যাপটা লক্ষ্য করো, এই যে এই জায়গাটা আছে না, যখন ধরো বায়ুটা যখন প্রত্যাবর্তন করছে, যখন ঘুরে আসছে, ধরো এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে ঘুরে আসছে, তাহলে ঘুরে আসার সময় কিন্তু কোথাও জলাশয় পাচ্ছে না, শুধুমাত্র এই যে উত্তর পূর্ব শাখাটা কি হচ্ছে আসার সময় এই যে এই জায়গাতে বঙ্গোপসাগরের এই অংশটিতে কিন্তু কিছু পরিমাণ জলীয়বাষ্প নিয়ে এই যে করমণ্ডল উপকূল, এই জায়গাটা হচ্ছে তোমার করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল, বুঝতে পেরেছো? এই উপকূলে কিন্তু বৃষ্টিপাতটা ঘটায় শীতকালে। তাহলে আমাদের ভারতবর্ষের মধ্যে একমাত্র এই জায়গাতেই বছরে 2বার বৃষ্টিপাত হয়। একটা তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা যেটা বর্ষাকালের যে বৃষ্টি, আবার উত্তর পূর্ব যখন রিটার্ন করছে তখন এই জলভাগের উপর দিয়ে জলীয়বাষ্প সংগ্রহ করে এখানে আবার বৃষ্টিপাত ঘটায়, বুঝতে পেরেছো? তাহলে ওটাই বলছে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে এটা গেল তোমার শরৎকাল। এরপরে কি আছে শীতকাল। তাহলে শীতকাল কোন কোন মাস? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। তাহলে এই সময় ভারতের স্থলভাগের উপর দিয়ে কি হয় শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ যে বায়ুটা তোমার এদিকে ঢুকেছিল সেটা কি হচ্ছে আবার তোমার ফিরে আসছে, বুঝতে পেরেছো? সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। তাহলে দেখো পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন তোমাদের। তখন কি লিখতে হবে যে শীতকালে আমাদের ভারতের উত্তর পশ্চিম অংশে যে বৃষ্টিপাতটা হয়, উত্তর পশ্চিম অংশে দেখো এখানে লেখা আছে সারা ভারতে এই সময় বৃষ্টিপাত হয় না, শীতকালে মাঝে 2-4 দিন ঝিরে, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। তাহলে এটা কেন হয় বলো তো পশ্চিমী ঝঞ্ঝাটা? পশ্চিমী ঝঞ্ঝাটা হওয়ার কারণ হচ্ছে যখন বায়ুটা তোমার মানে ফিরে আসছে তখন এখানে যে ফাঁকা জায়গাটা পূরণ হয়, সেই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য কি হয়, অর্থাৎ ফিরে আসা আর তোমার আবার উত্তরের অংশ থেকে আবার তোমার যেহেতু ফাঁকা একটা উচ্চচাপের সৃষ্টি হচ্ছে এই জায়গাটাতে, তাই উচ্চচাপটা তোমার পূরণ করার জন্য কি হচ্ছে ভূমধ্যসাগর থেকে তোমার একটা জলীয়বাষ্পপূর্ণ বায়ু শীতকালে কিন্তু আমাদের ভারতের উত্তর পূর্ব অংশ দিয়ে প্রবেশ করছে, উত্তর পশ্চিম অংশ দিয়ে যার জন্য পশ্চিম অংশ দিয়ে ঢোকার জন্য এই জিনিসটাকে বলছে তোমার পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে? উত্তর পশ্চিম ভারতের শীতকালে দক্ষিণ ভারতের তুলনায় ঠান্ডার প্রকোপ বেশি, বুঝতে পারছো? অর্থাৎ এই অংশটিতে কিন্তু দক্ষিণ ভারতের তুলনায় ঠান্ডার প্রকোপটা বেশি হয়। এই সময় শহরাঞ্চলে ভোরবেলা কুয়াশা আর রাতের বেলায় শিশির পড়তে দেখা যায়, হয়েছে? তাহলে এটা গেল তোমার ঋতুচক্রের বর্ণনা। এরপর দেখো ঋতুচক্রের বর্ণনা হয়ে গেল, আর তার সঙ্গে তোমাকে এই ছবিটা, এটা তোমার শীতকালের ছবি, আর একটা বর্ষাকালের ছবি বা গ্রীষ্মকালের ছবি, এই দুটো ছবি তোমাকে দিলেই পরে কিন্তু 4টে ঋতুর বর্ণনা তোমার দেওয়া হয়ে যাবে। এরপরে দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু প্রশ্নের ভেতরে ঢুকে আছে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য। তাহলে মৌসুমী বায়ুর তোমার কি হচ্ছে, দেখো আমাদের তো মৌসুমী বায়ুর জলবায়ুর দেশ বলছে, কিন্তু এই মৌসুমী জলবায়ুর কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বলতে হবে। তাহলে কি কি বৈশিষ্ট্য আছে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য যদি আমরা বলতে যাই, তাহলে দেখো ওই আমাদের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকৃতির জলবায়ু দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে তোমার মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যের অন্তর্গত। তো আমি তোমাদের দেখাই কি কি বৈশিষ্ট্য আছে। দেখো বৈচিত্র্য আর বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে কি ভারতের জলবায়ু তোমার হচ্ছে ওই ঋতু চক্র। প্রথমে তোমার গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র, শীতকাল শুষ্ক, হ্যাঁ, এই গ্রীষ্ম বর্ষা শরৎ শীত এই 4টে ঋতু কিন্তু পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা হচ্ছে তোমার 1 নম্বর বৈশিষ্ট্য। তারপরে কি আছে দেখো মৌসুমী বায়ু খালি পড়ানোর জন্য কোথাও বন্যা আবার কোথাও খরা হয়, এটাও কিন্তু মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য। তারপর দেখো অক্টোবর মাসে তামিলনাড়ু করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। আমি বোঝানোর সময়ই তোমাদেরকে বললাম যে ভারতবর্ষের একমাত্র তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে কিন্তু তোমার বছরে 2বার বৃষ্টিপাত হয়। আর কি ভারতের কৃষিকাজ এবং অর্থনীতি অনেকটাই মৌসুমী বায়ুর উপরে নির্ভরশীল, অর্থাৎ যদি খরা হয় তাহলে সেক্ষেত্রে
সেক্ষেত্রে উৎপাদন কম, এবং যখন বন্যা হবে তখনও উৎপাদন কম, এবং চাষবাস যদি ভালো হয় তখনও তোমার আমাদের ভারতের অর্থনীতিটা ভালো হয়। তাহলে এটা গেল তোমার মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য। এরপর দেখো বলছে কি ভারতের মৌসুমি বায়ুর প্রভাব। তাহলে দেখো মৌসুমি বায়ুর প্রভাব আমাদের জনজীবনে বা অর্থনীতির উপরে কিন্তু মৌসুমি বায়ুর প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেহেতু এটা মৌসুমি জলবায়ুর দেশ। তাহলে কি তোমার প্রভাব মোটামুটি লক্ষ্য করা যায় বলো তো? আমি তোমাদেরকে অন্য একটা বই থেকে দেখাই। প্রথম হচ্ছে দেখো ফসল উৎপাদনে কি বলছে যে ভারতের অধিকাংশ অধিবাসী কৃষিজীবী, দেশের অধিকাংশ কৃষিকাজ মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। ধান, আখ, তুলো, পাট প্রভৃতি উৎপন্ন হয়। তারপর কি কৃষিভিত্তিক শিল্পে, অর্থাৎ কিছু শিল্প যেমন মৌসুমি বৃষ্টিপাতের ফলে পরোক্ষভাবে বিভিন্ন প্রকার কৃষিভিত্তিক শিল্পের উন্নতি ঘটেছে, যেমন কি কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, চিনি শিল্প প্রভৃতি। এরপর জলবিদ্যুৎ শক্তি উৎপাদন। দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সংঘটিত বৃষ্টিপাতের উপর জলবিদ্যুৎ শক্তি উৎপাদন অনেকাংশে নির্ভরশীল। বৃষ্টিপাতের পরিমাণ ভালো হলে জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ে, তেমনই বৃষ্টিপাত কম হলে জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কিন্তু হ্রাস পায়। সেচ ব্যবস্থার উন্নতিতে, তাহলে দেখো কৃষিক্ষেত্রে জলসেচ করার সাফল্য ও মৌসুমি বায়ুর প্রভাবে সংঘটিত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। বৃষ্টিপাত বেশি হলে প্লাবন খালগুলি থেকে দীর্ঘদিন জলসেচ করা সম্ভব। আবার পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে নিত্যবহ খালগুলি থেকে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী জলসেচ করা সম্ভব হয়। আর অরণ্য সৃষ্টিতে, মৌসুমি বৃষ্টিপাতের জন্যই পশ্চিমঘাট পর্বতের পার্বত্য অঞ্চলে, পূর্ব হিমালয় অঞ্চলে অর্থনৈতিক দিক থেকে মূল্যবান চিরসবুজ অরণ্য এবং ভারতের বিভিন্ন অঞ্চলের পাতাঝরা অরণ্যের সৃষ্টি হয়েছে। আর কি অর্থনৈতিক বিকাশে, দেখো ভারতের অর্থনীতি বহুলাংশে মৌসুমি বায়ুর উপর নির্ভরশীল। দেশে পরিমিত বৃষ্টিপাত হলে যেমন অতিরিক্ত কৃষিকাজ এবং শিল্পোৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক বিকাশ দ্রুত হয়, তেমনি অতি বৃষ্টিপাতে বন্যা এবং অল্প বৃষ্টিপাতে খরা দেখা দেয়। এর ফলে অর্থনীতি বিপর্যস্ত হয় এবং দুর্ভিক্ষ দেখা দেয়। বৈদেশিক মুদ্রা অর্জনে, চা, পাট, বস্ত্র, চিনি ইত্যাদি রপ্তানির মাধ্যমে ভারত প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে, যা পরোক্ষভাবে মৌসুমি বায়ুর দ্বারাই প্রভাবিত হয়। তাহলে এটা গেল তোমার মৌসুমি বায়ুর প্রভাব। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলোই মোটামুটি তোমাদেরকে করতে হবে, বুঝতে পেরেছ? তাহলে দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কি হবে, যখনই আমি কোনো ভিডিও দেবো তখন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এতদূর পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।